This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আনার চেষ্টা করে যাচ্ছে, এটা তো সব রিপোর্টেড, সবাই তো জানতে পারছে, দেখতে পাচ্ছে। রাইট, আমি একটু আসবো দীপ্তিমান বাবু আবারও আপনার কাছে। একটু আমি জানতে চাইবো যে সুকুমার দেবনাথ, সুকুমার বাবু, এই যে একটা ডিজাইন তৈরি হলো এই মেটাকুলাস, এগুলো নিয়ে বহু আলোচনা আপনি পার্টিসিপেট করেছেন বিভিন্ন জায়গায়। আজকে আমরা দেখতে পেলাম যে একটা তো কোথাও কি একটা মনে হচ্ছে এই যে জায়গা থেকে দাঁড়িয়ে, মানে অত দূর থেকে বসে ইনস্ট্রাকশনস আসছে বিভিন্ন রুট দিয়ে, যেভাবে আর কি পিনাকি বা এই যে মডার্ন জার্নালিজমটাকে আমরা যেভাবে এতদিন ধরে ইয়েটা করেছি, এখানে দাঁড়িয়ে মানে তিনি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট এই হিসাবে, যারা অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করছে বা বলছে, তারা যেভাবে আর কি এটাকে পরিচালনা করলো এবং ইউনুসকে দিয়ে এরকম একজন বয়স্ক, সে অর্থে কোনো রাজনীতির অভিজ্ঞতা নেই, কিন্তু করে দিল। প্রথম তো ইউনুসকে চাপকালো, প্রথম দিকে একবার দেখলাম প্রায় নিয়মিত কথাই শুনছে না বলে। তারপর দেখলাম হঠাৎ ইউনুস তাদের কাছে গুড বয় হয়ে গেছে, এখন হচ্ছে কখনো বলছে বাংলাদেশের এই তো পুলিশ এবার সত্যিকারের সংস্কারের পর একদম তেজি ঘোড়ার মতো এখন পুলিশ দৌড়চ্ছে, মানে পুরো এরকমভাবে এটা পরিচালিত হচ্ছে। এই ব্যাপারটাকে কি হিসাবে দেখছেন? এটা কি একটা মেটাকুলাস ডিজাইনের, এটাই হচ্ছে একটা সবচেয়ে বড় ইন্টারেস্টিং পার্ট ছিল এটা? আপনি শুরুতে একটা কথা বলছিলেন না যে আমরা দেখছি যে ভারতের লোক চাঁদের অভিযান করতে যাচ্ছে, আর পাশের আর একটা দেশ সে কোরআন অভিযান করছে। হ্যাঁ, আর সব মিথ্যা, কোরআনই আসল। আমি কোনো ধর্মগ্রন্থকে ছোট করছি না, ধর্ম তো মনে থাকবে, কিন্তু জনজীবনে যদি ধর্মই সব হয়ে যায়, তাহলে যা হচ্ছে মুসলিম কান্ট্রিগুলোতে তাই হবে। সেখানে ডেমোক্রেসির কোনো ব্যাপার নেই, অন্য কোনো ব্যাপার নেই। আপনি ভাবতে পারেন যে বাংলা ভাষা হিন্দু, বিশ্বাস করেন বাংলাদেশে বাংলা ভাষা হচ্ছে হিন্দুদের ভাষা। আপনি বিশ্বাস করেন যে মানে তারা বলছে সেটা সংখ্যাগরিষ্ঠ না যারা এটা বলছে যেটা সেটা বলা। আপনি জানেন কি যে ইলিশ মাছ হিন্দুদের মাছ? জানেন এসব? সবই হচ্ছে আপনি যেটা বলছিলেন না যে ফেসবুক আর ইউটিউব বন্ধ করে দিলে বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে 15 দিনের মধ্যে, যেই বলেছেন খুব ভালো কথা বলেছেন। যত ইনস্টিগেশন সমস্তটা এসছে এই সোশ্যাল মিডিয়াতে, সাধারণ মানে মেইন স্ট্রিম মিডিয়াতে কিন্তু এত এই সমস্ত নিয়ে কথা হয় না, কথা বলার সুযোগও নেই। হাসিনার আমলও ছিল না, খালেদার আমলও ছিল না, এই আমলও নেই। কিন্তু এই যে ইউটিউব, ফেসবুক, আগে আমরা ফেসবুকে প্রচুর নিউজ পেতাম সত্যি বাংলাদেশের, এখন শুধু মানে ধর্মীয় বয়ান ছাড়া খুব বেশি পাওয়া যায় না। আর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে হিন্দু আর মুসলমান কে কারে কতটা করতে পারে। আমি দুই পক্ষকেই বলছি। তো এই অবস্থাটা যদি হয় তাহলে কি হবে বাংলাদেশের? একমাত্র ফোর্স ছাড়া বাংলাদেশকে কন্ট্রোল করার কোনো রাস্তা নেই। আর্মি না, বাইরের ফোর্স। ওকে, সেই ফোর্সটা কে দেবে? আপনার আজকে আমরা সবাই হচ্ছে স্বাধীন কান্ট্রি। হ্যাঁ, তার আপনি তো আক্রমণ করতে পারবেন না একটা স্বাধীন সার্বভৌম দেশকে। এটা এখন আর সে 71 নেই, এখন আপনি আক্রমণ করতে পারবেন না। তাহলে বাঁচাবেন কি করে? ওখানকার সমস্তটাই বেহাল। আপনি জানেন যে আপনার এখানে আলোচনা করেছি, সেটা তো পরিষ্কার হলো যে আজকে এই যে ওয়াকারুজ্জামানি কিন্তু এই আন্দোলনটা পুরো চালিয়েছে হাসিনাকে আউট করার জন্য। হাসিনাকে আউট করে ও পুরো ক্ষমতাটা নেবে এই জায়গার থেকে। তারপরে ওদের মধ্যে অনেকগুলো গ্রুপ হলো, মফিজউদ্দিন সবই আলোচনা হয়েছে। তো মূল উদ্দেশ্যটা হচ্ছে ক্ষমতা চাই। আপনি 11 বার যে দেশে ক্ষমতা নিয়েছে এই সামরিক বাহিনী, ফলে আর একবার তারা নেবে, এইটাই হচ্ছে আসল। আর পুলিশ
সে একটা আলাদা ভাবে বেরোনোর চেষ্টা করছে, র্যাপ ট্যাপ করে টোরে, অনেকগুলো, এদের তো অনেকগুলো ফোর্সের অনেক ইয়ে রয়েছে। আর ইউনূসের মাথা খারাপ হয়ে গেছে। ইউনূস এখন আর বুঝতে পারছে কেউ আমার কন্ট্রোলে নেই, একা পড়ে গেছে, একা পড়ে গেছে। কেন তার কথা কেউ শুনছে না। যে কথাটা বললেন, পিনাকিকে আমি আজকের থেকে ফলো করি না, বহুদিন আগে থেকে ফলো করি। বাংলাদেশে, ভারতবর্ষে আমরা একটা সময় আন্দোলন করেছিলাম জানেন, যে ব্রিটিশদের কোনো এসে ব্রিটিশদের পরিচ্ছদ আমরা ইয়ে করবো না, আমরা খাদির আন্দোলন করলাম, মনে আছে? পিনাকি শুরু করলো যে ভারত বয়কট, ভারতের কোনো কিছু বাংলাদেশে বিক্রি হবে না। আরে বাংলাদেশে বিক্রি হচ্ছে তো বাংলাদেশ নেই বলে। বাংলাদেশ যদি প্রডিউস করতে পারতো তাহলে তো কিনতে হতো না। আমরাও একটা সময় তো বাইরের থেকে কিনতাম, আমরা কিনতে পারতাম, তৈরি করতে পারতাম না। আজকে আমরা যত তৈরি করছি বলে আজকে আমরা বিদেশে চালান দিচ্ছি। ওরা সেদিকটা ভাবেনি, ওরা শুধু ভেবেছে বাংলাদেশে তোমরা বিরাট মার্কেট করছো, ভারত হিন্দুরা মার্কেট করে এখান থেকে নিয়ে যাচ্ছে, আমাদের সব খেয়ে নিল, সব অপহরণ করে নিল। সীমান্তে গুলি হয়, কটা মেরেছে এ পর্যন্ত? যারা গুলি হয় তারা তো গরু চোর, এখান থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় তাড়া করে মারা যায়। কোনো সাধারণ ভালো মানুষ তো মারেননি। একবার 19 জন মারা গেছিল, সেটা তো একটা মিসফায়ারিংয়ের জন্য হয়েছিল, সেটা ওই একটাই ঘটনা। তাছাড়া প্রতি মাঝে মধ্যে 2-1টা যে মারা যায়, তারা কারা মারা যায়? তারা গরু চুরি করতে এসে। তো চোরকেও যদি এখন ইয়ে দিতে হয়, লিবার্টি দিতে হয়, যে না সে ওখানে চুরি করবে, তুমি গুলি চালাতে পারবে না, তাড়াও করতে পারবে না, অ্যারেস্টও করতে পারবে না। এই যে একটা মানে ফালতু জিনিস তুলে নিয়ে, আর শিক্ষার হার কমলের, এটা বিশ্বাস এই জায়গা থেকে এই যে ডিজাইনটা আর কি বিভিন্ন ক্ষেত্রে। আরেকটু বলে নি, যে পিনাকি এবং ওই যে আর যে ছেলেটির কথা বলছিলেন, ওর বাড়ি যশোর, ইলিয়াস, এরা দেশ ছেড়েছে কেন? ইলিয়াসের বিরুদ্ধে কয়েকটা ধর্ষণের মামলা ছিল। হ্যাঁ, সে পালিয়ে যায়, ও অ্যারেস্ট হবে, ওকে ডেকেছিল, পালিয়ে যায়। পিনাকি পালালো কেন? পিনাকি তো এসে 283 জনকে এসে মানে ইয়ে করে ভুল ট্রিটমেন্টে মেরে ফেলেছে। 283 তখন যদি হাসিনার সরকার ওকে অ্যারেস্ট করতে গেছে, এই হচ্ছে হাসিনার বিরুদ্ধে এই দুজনের ক্ষোভ। এরা বাইরে গিয়ে কি করবে? ইনকামও করতে হবে। এই যে ইউটিউব তো প্রচুর ইনকাম দেয় এদের, এরা এই অংশটাকে কাজে লাগিয়ে, যারা এন্টি হাসিনা, সেই অংশটাকে কাজে লাগিয়ে এই দুজনে এখন মোটা টাকা ইনকাম করে। তারা বিদেশে ভালোই আছে, এবং সেটাই হলো। আপনি ঠিকই বলেছেন, আমি নিজে শুনেছি। ও বলছে ওটাকে ভেঙে দে, হ্যাঁ এ নিয়ে আয়। ও বলে দিয়েছে যে কর্পোরেশনকে যে বুলডোজার দাও, ভাবতে পারেন? এইরকম দিচ্ছে দীপ্তিমান বাবু, আমরা সত্যি এরকম কখনো দেখিনি। সেই দিক থেকে পিনাকির দক্ষতাকে একেবারে খাটো করলেও হবে না। এটাকে কেউ দেখবেন হচ্ছে সে নিজেকে বিপ্লবের একজন অন্যতম সৈনিক বা রূপকার দেখে। বাংলাদেশের বহু রয়েছে, এবং তার এই যে বক্তব্য, পিনাকি ভট্টাচার্যের বক্তব্য বাংলাদেশে বিভিন্ন মসজিদেও শোনা মানে গেছে। তার যারা বিরুদ্ধ ইউটিউবার, তারা বিভিন্ন সময় দেখেছে, কিন্তু পিনাকি বা ইলিয়াসকে থামানো সম্ভব হয়নি। অর্থাৎ বিভিন্ন শক্তি যে তাদের পাশেও রয়েছে, এটাও তো পরিষ্কার হচ্ছে। এই যে বিভিন্ন শক্তির এই দোলাচলে বহু সাধারণ মানুষের জীবন নাবিশ্বাস হয়ে গেছে। বিশেষ করে সবচেয়ে মানে যখন এই ধরনের ঝড় চলে, সবচেয়ে দুর্বলতম অংশটাই প্রথম অ্যাফেক্টেড হয়। ঝড় উঠলে যার কুড়ে ঘর, তার বাড়িটাই আগে উড়বে। ঠিক তেমনিভাবে তার হচ্ছে বলি হলো হচ্ছে অসংখ্য এরকম মানুষ, শিশু, মহিলা, বৃদ্ধা, কি আর বলা যাবে। অথচ তাহলে তার বিরুদ্ধে যে বিভিন্ন সময় দাবি উঠেছে, সেটা কি আগামী দিনে একটা বাস্তব রূপ নেবে? এইবার কি এই বিষয়গুলো কি স্ক্যানারে আসতে চলেছে? যে ডিজিটাল আইন, যেটা শেখ হাসিনা প্রয়োগ করতে চেয়েছিলেন কিন্তু করে উঠতে পারলেন, যেটার বিরুদ্ধে ক্ষোভ ছিল, তা এই সুযোগগুলো পূর্ণ মাত্রায় তারা গ্রহণ করতে পেরেছে, যে কারণে আজকে বাংলাদেশ এরকম আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে গেল। দেখুন, এগুলো বাংলাদেশে এগুলো কিছুই হতো না। আমি আপনাকে খুব পরিষ্কারভাবে বলছি, এটা যদি বাইডেন সরকারের, একদম পরিষ্কারভাবে বলছি, এতে বলতে এখন আর কোনো দ্বিধা নেই, যেটা সত্যি সত্যিটাকে সত্যি বলতে হবে, সে যতই শক্তিশালী হোক। সেটা হচ্ছে বাইডেন সরকার যেভাবে আমাদের এই মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, এইসব জায়গাতে যেভাবে টেরোরিজমকে প্রমোট করেছে এবং বিভিন্নভাবে প্রমোট করার চেষ্টা করেছে, তাদের যে মেজর অংশটা,
সেই মেজর অংশটা কিন্তু আজকে সারফেসের ওপরে চলে এসছে, যার জন্য এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, একদম খুব পরিষ্কার। আমি আপনাকে একটা অদ্ভুত বিষয় বলছি, অতি সম্প্রতিকালে বাংলাদেশে বেশ কয়েকটা প্রজেক্ট রেল লাইন উদ্বোধন হয়েছে। যখন উদ্বোধন হয়েছে তখন ওই পোস্টটা যারা করেছে, সেখানে যারা মন্তব্য করছে, বোঝা যাচ্ছে যে তারা প্রপারলি হয়তো বানানটাও শিখতে পারেনি, বাট তারা এটা বুঝতে পারছে যে হ্যাঁ ওইখানে মন্তব্যটা করা উচিত। তার কারণটা হচ্ছে দেশটা সত্যি বাজে অবস্থার মধ্যে আছে, এক। দুই, এটা কিন্তু দেখুন আমাদের দেশেও আজ থেকে ধরুন 20-25 বছর আগে একটা ট্রেন্ড ছিল যে কোনো ডাক্তার যদি, কোনো বাড়ির ছেলে যদি বিদেশে যেত, তাহলে সেই বাবা মা খুব গর্ববোধ করত। আজকে কিন্তু যদি কেউ অক্সফোর্ডে পড়াশুনো করে আসতো, তাহলে কিন্তু খুব গর্ববোধ করত। আজকে কিন্তু আইআইটিতে পড়লে পরে সেই বাবা মা অনেক বেশি গর্ববোধ করে অক্সফোর্ডে এই করার তুলনায়, পড়ার তুলনায়। সেখানে বাংলাদেশের যে ইউনিভার্সিটি গুলো ছিল, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সত্যি ভালো একটা ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ একটা ভালো ইনস্টিটিউট, এই যে ইনস্টিটিউট গুলোতে বিভিন্নভাবে র্যাডিকালাইজেশনের একটা সেন্টার পয়েন্ট হয়ে গেছিল, এবং ছাত্র অবস্থার মধ্যে রাজনীতির মধ্যে অনেক ক্ষেত্রে ছাত্র অবস্থার রাজনীতি বাংলাদেশের ক্ষতি করেছে। এটাও ঘটনা যে বাংলাদেশ সৃষ্টির পিছনে যেরকম ছাত্র লীগের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ছাত্রলীগ একটা দেশকে সৃষ্টি করেছে, আবার ঠিক একইভাবে সেই ছাত্র সমাজই কিন্তু র্যাডিকালাইজেশনের দিকে বাংলাদেশকে নিয়ে গেছে, সেটা আমরা চোখের সামনে দেখলাম। সুতরাং আপনার কাছে যে জিনিসগুলো আসছে, সেই জিনিসগুলোকে যদি প্রপারলি আপনি তার কাছে তুলে না দিতে পারেন, আজকে এই যে ধরুন ভারতবর্ষে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি ইনভেস্ট করছে, তারা স্টাফ নিচ্ছে ভারতবর্ষ থেকে, ইউএস এর কোম্পানি তারা ভারতবর্ষ থেকে স্টাফ নিয়ে যাচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশ ব্যাংকিং সংস্থা তারা স্টাফ নিচ্ছে, এমনকি রাজনীতির মধ্যে ভারতীয়দের যে প্রবেশ ঢুকে গেছে। এই বাস্তবতাটাকে বুঝতে হবে। যতক্ষণ আপনি এক্সিলেন্সকে গুরুত্ব না দেবেন, ওই যে দাদা বলছিলেন যে সেফটি ভালভ শুধু গণতন্ত্রের ক্ষেত্রে নয়, সেফটি ভালভ কিন্তু ধরুন একটা কম্পিটিটিভ এক্সাম, সেই কম্পিটিটিভ এক্সামে থেকে সেফটি ভালভ বেরিয়ে আসে। একটা অত্যন্ত গরিব ঘরের ছেলে যদি ভালো জায়গায় পৌঁছে যায়, গ্রামের মানুষ গর্ব করে। এই বাস্তবতাটাকে বুঝতে হবে, এক। 2 নম্বর যেটা হয়েছে সেটা হচ্ছে মানে ওখানকার শিক্ষা ব্যবস্থাটা দুটো সরাসরি ভাগ হয়ে গেছে। একটা এলিট ক্লাসের জন্য শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে, আর বাদবাকিদের জন্য ওই খোয়াজি যেগুলো মাদ্রাসা আছে সেগুলো আছে। এই যে বিস্তর অর্থনৈতিক পার্থক্য, এই যে ঘন ঘন কথায় কথায় বিদেশ যাওয়া, স্বদেশে বিষয়টাকে তৈরি না করা, একটা ভঙ্গুর দেশ থেকে হাসিনা শেষের দিকে এসে চেষ্টা করেছিলেন যে ইনফ্রাস্ট্রাকচার হলে পরে ইনভেস্টমেন্ট আসবে, আর ইনভেস্টমেন্ট হলে পরেই তখনই একটা দেশকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু পাকিস্তান এবং বাইডেন, আমি একদম স্পেসিফিক ভাবে বলছি, হাতটা ছিল আমেরিকার এই কি বলে ডেমোক্র্যাটদের, আর তুলিটা হচ্ছে পাকিস্তানের। এই দুটো মিলিয়ে যে ছবিটা আঁকা হয়েছে সেটা আমরা বাংলাদেশে দেখছি। এখন হাত নেই, শুধু তুলিটা আছে। তুলিটা অল্প কিছু দিনের মধ্যে ছাটা হয়ে গেলে বাংলাদেশ একেবারে শান্ত হয়ে যাবে। তবে এবার কিন্তু ভারতবর্ষের আরো গুরুত্ব, যেটা এতদিন পর্যন্ত ওরা দোষ দিত যে র নাকি ওদের দিকে নজর রাখছে, এবার বাস্তবিক অর্থেই রয়ের নজরদারি বাড়াতে হবে, ভারতের নিজের প্রয়োজন। এইটা হচ্ছে আমার কাছে। এবং সেটা কি বাড়তে চলেছে বলে আপনি মনে করেন? রয়ের বাড়তে মানে না হলে পরে এই যে 20টা দেশের যারা মানে গোয়েন্দা প্রধান আছে, তারা এসে আলোচনাটা ভারতবর্ষে করলো, এটা কিন্তু একটা মানে খুব গুরুত্বপূর্ণ সিগন্যাল। দেখুন আমি একটা জিনিস পরিষ্কার বলি, আজকে সমস্ত দেশগুলো কিন্তু তার উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে যেই জায়গাটায় বাধা পাচ্ছে সেটা হচ্ছে ডিফেন্স কস্ট। আমি আপনাকে খুব পরিষ্কার বলছি যে পাকিস্তান যদি ভদ্র আচরণ করত, তাহলে ভারতবর্ষের এই ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু এত খরচা হতো না। আজকে যে খরচাটা হচ্ছে তার মূল কারণ কিন্তু ডিফেন্স, এবং সেক্ষেত্রে দুটো রাস্তা আছে। এক হচ্ছে তাকে বিজনেসের দিক দিয়ে ক্র্যাকডাউন করে দাও, যেটা ইউএসএ তে ট্রাম্প আসার পরে এই বিভিন্ন রকম ট্যাক্স মানে বাড়িয়ে দিয়ে, ইউএসএ হচ্ছে সবচেয়ে বেশি কনজাম্পশনের জায়গা, তো সেই কনজাম্পশনের জায়গাটা এইটা একটা জায়গা। আর দ্বিতীয় হতে পারে
যে ওইখানে একটা বিভেদ সৃষ্টি করে দাও, যেটা বালুচিস্তানে হয়ে গেছে। বালুচিস্তানের বিষয়টা অনেকদিন আগের থেকেই ছিল, স্বাধীনতার আগের থেকেই ছিল, সেটা এখন আরো মানে খুব পরিষ্কারভাবে সামনে এসেছে। ধরুন আপনাকে আমি আরেকটা খবর দিয়ে রাখি, যদিও খবরটা আমার কাছে 100% সঠিক নয়। ইউরোপ একটা বড় ক্রাইসিসের মধ্যে ঢুকতে যাচ্ছে। আমি আপনাকে বলি, ইউরোপ যদি কোনো কারণে ক্রাইসিসে ঢুকে যায়, পৃথিবী 50% শান্ত হয়ে যাবে। পৃথিবী 50% শান্ত হবে, আমি আপনাকে বলছি। তার কারণটাও বলে রাখি, ইউএসএ তে যে ব্যাংক অফ ইংল্যান্ডের যে গোল্ড রিজার্ভ বিগত 1 মাসের মধ্যে সবচেয়ে মানে সর্বকালীন 20 বছরের মধ্যে সবচেয়ে লো স্টেজে এসছে। ওরা গোল্ড রিজার্ভ দিতে পারছে না, ফেরত দিতে পারছে না। আমাদেরও ওখানে 214 টন সোনা এখনো আমাদের ওখানে জমা আছে, সেটা আলাদা ব্যাপার। আমরা কিছুটা হাফ নিয়ে এসেছি, আরো হাফ আমাদের আনতে হবে। কিন্তু এখন যেটা পেন্ডিং ডেট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ধরুন প্রায় 2 মাসের ওপরে হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে এই মুহূর্তে ইউরোপকে যদি ক্র্যাকডাউন করা যায়, ইউরোপের এই যে মানে ফালতু লিবারাল চিন্তা, নিজের দেশ ধ্বংস করে এসছে যারা, যে নিজের বাড়ি জ্বালিয়ে এসছে, সে এসে আপনার দেশকে করবে, তুলবে। তো আজকে দেখুন ব্রিটেনের অবস্থা, আজকে দেখুন ফ্রান্সে আগুন জ্বলছে। তো এই সবগুলো হচ্ছে, তো এই বাস্তবতাগুলো তো দেখতে পাচ্ছি। মানে অমিতাভ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ মানে দিক আর কি। রেমিটেন্সের উপর ভরসা করে রয়েছে তারা, যেন বাইরে থেকে মানে ছড়ি ঘোরাচ্ছে, এরকম বহু লোক আছে। নিজের দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে কত বেশি উগ্রতা, সেগুলো ইউটিউবগুলোতে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে এক একজন প্রোটাগনিস্ট হিসাবে অবতীর্ণ হচ্ছেন। এইরকম একটা বাস্তব পরিস্থিতিতে দুটো অপশনস ভারতের কাছে তো এই মুহূর্তে রয়েছে। এটা আপনি বললেন যে একটা ভারতের একটা দায়িত্ব রয়েছে, একটা এই তার নিজের স্বার্থ রয়েছে এই 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 জায়গায়, যে অশান্তির আঁচগুলো যেভাবে এসে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে আছড়ে পড়ছে। এক হচ্ছে যদি ওখানে করতে হয়, বাংলাদেশে যেরকম এখন একটা লিডারশিপের ক্রাইসিস, শেখ হাসিনা সেখানে ফেরত যাওয়াটা হচ্ছে অত্যন্ত একটা জরুরি দিক। আদারওয়াইজ হচ্ছে ভারতকে কোনো রকমভাবে একটা হচ্ছে ডিসইন্টিগ্রেশন, তার কারণ সে পাকিস্তানের সাথে সে করছে, এরকম একটা কি চরমপন্থার দিকে কি ভারতকে মানে, এবং যার পৃষ্ঠভূমি বাংলাদেশ তৈরি করে ফেলেছে। দেখুন, এই ফরেন পলিসি নিয়ে আলোচনা করাটা খুব বিপজ্জনক, কারণ আপনি এই মুহূর্তে যা দেখছেন, এটা ভবিষ্যতে কি ইঙ্গিত নিয়ে আসে এখন দেখে বলা যাবে না। তবে এটা তো ঘটনা, বাংলাদেশে গণ অভ্যুত্থানই হয়েছে, যে অভ্যুত্থানে হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন, এ বিষয়ে তো সন্দেহ নেই। এবং সেই হাসিনাকে কিন্তু ভারতই আশ্রয় দিয়েছে, অন্য কোনো দেশ দেয়নি কিন্তু। তাহলে আজকে নতুন যে সরকার ওখানে বসেছে বা ওখানে জনমানস যেটা আছে, সেটা ভারতের প্রতি বন্ধুশীল হবার কথা নয়, এটা তো বুঝতে হবে। এটা খুব করলারি, এর জন্য রাজনীতি করারও দরকার নেই, এর জন্য বিশেষজ্ঞ হওয়ারও প্রয়োজন নেই। আমি কোনোদিন বিশ্বাস করি না যে কোনো একটা ফরেন কান্ট্রি আরেকটা দেশের ভিতরে গিয়ে, সার্বভৌম দেশের ভিতরে গিয়ে, সে হোক, সিআইএ হোক, কেজিবি হোক, মোসাদ হোক, তারা একটা বিরাট কিছু করে ফেলতে পারবে যদি না তার গ্রাউন্ডটা তৈরি থাকে। কারণ বাইডেন একা একে ধ্বংস করে দিল বাংলাদেশকে, এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য নয়। বাংলাদেশ 20-25% ভোটারকে দিয়ে হাসিনা ভোট করিয়ে এসছে। আপনি হাসিনাকে ভারত বন্ধু বলছেন, ভারত কি হাসিনার বন্ধু হিসেবে কাজ করেছে? ভারত তো একটা ওয়ার্নিং বেল হাসিনাকে দিতে পারতো যে তুমি তোমার গভর্নমেন্টকে ডেমোক্রেটাইজ করো, সেফটি ভাল্ব বলে আসছি আমরা, কিন্তু সেটা তো ভারত কখনো করেনি। তাহলে